নমস্কার বন্ধুরা। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে যে গোল্ডেন গার্ল নামে কে পরিচিত, কাকে গোল্ডেন গার্ল বলা হয় বা কে গোল্ডেন গার্ল নামে পরিচিত। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে পিটি ঊষা। কি হবে? পিটি ঊষা। তারপর দেখো, মহীশূরের বাঘ নামে পরিচিত কে? টিপু সুলতান। শের ই কাশ্মীরি নামে পরিচিত কে? শেখ আবদুল্লাহ। উড়ন্ত শিখ বলা হয় কাকে? মিলখা সিংকে। কাকে বলা হয় উড়ন্ত শিখ? মিলখা সিং। ঠিক আছে। ম্যান অফ ডেস্টিনি বলা হয় কাকে? ম্যান অফ ডেস্টিনি বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে। ভারতের মেকিয়াভেলি বলা হয় কাকে? চাণক্যকে। তাহলে চাণক্যকে কি বলা হয়? ভারতের মেকিয়াভেলি। দেশরত্ন নামে পরিচিত কে? রাজেন্দ্র প্রসাদ। তাহলে রাজেন্দ্র প্রসাদ কি নামে পরিচিত? দেশরত্ন নামে পরিচিত। সেকেন্ড কোশ্চেন কি রয়েছে? মগধে কোন রাজবংশ প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে? মগধে কোন রাজবংশ প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে? তাহলে কোন রাজবংশটি হয়ে যাবে? সেটা হবে হর্যঙ্ক। হর্যঙ্ক রাজবংশ মগধে প্রথম সাম্রাজ্য কি করে? প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এবার কিছু কি পয়েন্টস দেখে নেব কি বলছে। হর্যঙ্ক রাজবংশই প্রথম মগধে রাজত্ব করেছিল। বিম্বিসার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বিম্বিসার ছিলেন গৌতম বুদ্ধের অন্যতম পৃষ্ঠপোষক। আর মগধের রাজধানী ছিল কোথায়? রাজগৃহ। তাহলে মগধের রাজধানী কোথায়? রাজগৃহ। নেক্সট কি রয়েছে? বিম্বিসারের উপাধি কি ছিল? শ্রেণিক। তাহলে শ্রেণিক উপাধি কাকে অভিহিত করা হয়? সে হচ্ছে কে? বিম্বিসার। মগধ থেকে কনৌজে সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু স্থানান্তরিত হয় হর্ষবর্ধনের আমলে। তাহলে কার আমলে মগধ থেকে কনৌজ পর্যন্ত সাম্রাজ্য স্থানান্তরিত হয়? সেটা হবে কি? হর্ষবর্ধনের আমলে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? ভারতে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। ভারতে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কে? অ্যান্সারটি কি হয়ে যাবে? অ্যান্সারটি হয়ে যাবে মোহাম্মদ ঘোরি। তাহলে মোহাম্মদ ঘোরি হচ্ছে ভারতে সুলতানি সাম্রাজ্যের কি? প্রতিষ্ঠাতা। ঠিক আছে। তারপর কি বলছে দেখো, কুতুবুদ্দিন আইবেক 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ, 1208 খ্রিস্টাব্দে তিনি কি উপাধি গ্রহণ করেন? সুলতান উপাধি গ্রহণ করেন। তাহলে কত খ্রিস্টাব্দে সুলতান উপাধি গ্রহণ করেন? 1208 খ্রিস্টাব্দে। তার সিংহাসনে আরোহণের ফলে দিল্লিতে স্বাধীন সুলতানি শাসনের পতন হয়। তাহলে তার সিংহাসন আরোহণের ফলে দিল্লিতে স্বাধীন সুলতানি শাসনের কি হয়? গোড়াপত্তন হয়। মোহাম্মদ ঘোরি তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে ভারতে সুলতানি সাম্রাজ্যের পত্তন করেন। মোহাম্মদ ঘোরি তার সেনাপতি কুতুবুদ্দিন আইবকের হাতে বিজিত রাজের কি নেন? দায়িত্ব দেন। বিজিত রাজ্যের দায়িত্ব দেন। কুতুবুদ্দিন প্রথম জীবনে মোহাম্মদ ঘোরির কি ছিলেন? কৃতদাস ছিলেন। কি ছিলেন? কৃতদাস ছিলেন বলে তার প্রতিষ্ঠিত রাজবংশকে দাস বংশ বলা হয়। তাহলে কার প্রতিষ্ঠিত বংশকে দাস বংশ বলা হয়? কুতুবুদ্দিনের প্রতিষ্ঠিত বংশকে দাস বংশ বলা হয়। কেন? কারণ তিনি প্রথম জীবনে মোহাম্মদ ঘোরির কি ছিলেন? কৃতদাস ছিলেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? সাইমন কমিশনের অপর যে নামে পরিচিত ছিল বা সাইমন কমিশনের অপর নাম কি? অ্যান্সারটি কি হয়ে যাবে? অ্যান্সারটি হয়ে যাবে ভারতীয় সাংবিধানিক কমিশন। কি কমিশন? ভারতীয় সাংবিধানিক কমিশন হচ্ছে সাইমন কমিশনের অপর নাম। তারপর দেখো, 1927 সালে সাইমন কমিশন গঠিত হয়। অশোক মেহতা কমিশন পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে জড়িত। মুখার্জি কমিশন নেতাজির অন্তর্ধানের সঙ্গে জড়িত। এবং কি বলছে? স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সঙ্গে জড়িত বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি। অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের সঙ্গে জড়িত কি কমিশন? মন্ডল কমিশন। তাহলে মন্ডল কমিশন কিসের সঙ্গে জড়িত? অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের সঙ্গে জড়িত। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমাদের? ভারতের নৌবিদ্রোহ কত সালে হয়েছিল? ভারতের নৌবিদ্রোহ কত সালে হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে 1946। 1946-এ কি ভারতের নৌবিদ্রোহ হয়েছিল। তারপরে দেখবো এবার নৌবিদ্রোহ রিলেটেড কিছু কি পয়েন্টস। যে নৌবিদ্রোহ শুরু হয় বোম্বের তলোয়ার জাহাজে। কোন জাহাজে শুরু হয়? বোম্বের তলোয়ার জাহাজে। নাবিকরা এই সময় রয়্যাল ইন্ডিয়ান নেভির নামে পাল্টে রাখেন ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। তাহলে কি নাম পাল্টে কি রাখেন? ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। কি নাম থেকে? রয়্যাল ইন্ডিয়ান নেভির নাম থেকে। ঠিক আছে। জওহরলাল নেহরু, গান্ধীজি, জিন্নাসহ সমস্ত নেতৃবর্গ এই বিদ্রোহকে সমর্থন করেনি। তারা এই বিদ্রোহকে কি করেনি? সমর্থন করেনি। এই বিদ্রোহের ব্যাপকতায় শঙ্কিত হয়ে ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তরের জন্য তড়িঘড়ি ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠায়। তাহলে কি বলছে? যে
এই বিদ্রোহের ব্যাপকতায় আশঙ্কিত হয়ে ব্রিটিশ সরকার কি করেন, ক্যাবিনেট মিশনকে কোথায় পাঠান, ভারতে পাঠান। ক্যাবিনেট মিশন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশন ছিল যা 1946 সালের ফেব্রুয়ারি মাসে অ্যাটলি সরকার অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী দ্বারা ভারতে পাঠানো হয়েছিল। এই মিশনে 3 জন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ছিলেন, প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। কে ছিলেন? প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, নিকেলের প্রধান আকরিকের নাম কি? নিকেলের প্রধান আকরিকের নাম কি? নিকেলের প্রধান আকরিকের নামটি হয়ে যাবে, অ্যান্সারটি হবে টাংস্টেন। তাহলে টাংস্টেন হলো নিকেলের প্রধান কি আকরিক। নিকেল বিদ্যুৎ শিল্পে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং তামিলনাড়ুতে নিকেল সবচেয়ে বেশি পাওয়া যায়। তাহলে নিকেল সবথেকে বেশি কোথায় পাওয়া যায়? তামিলনাড়ুতে। ঠিক আছে, লাফিং গ্যাস বলা হয় কোন গ্যাসকে? লাফিং গ্যাস বলা হয় নাইট্রাইস অক্সাইড গ্যাসকে বলা হয় লাফিং গ্যাস। এই গ্যাসের জন্যই যখন স্প্রে করা হয় তখন কিন্তু সেখানে যখন কোনো বদ্ধ ঘরে বা রুমে যদি স্প্রে করা হয় তখন সবাই সেখানে কি উন্মাদের মতো হাসতে থাকে, তাই এর জন্য একে কি বলা হয়? লাফিং গ্যাস বলা হয়। ঠিক আছে বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, আঙুরে কোন অ্যাসিড থাকে? আঙুর ফলে কোন অ্যাসিড থাকে? তাহলে আঙুর ফলে কি অ্যাসিড থাকে? অ্যান্সারটি হয়ে যাবে টার্টারিক অ্যাসিড। কি হবে? টার্টারিক অ্যাসিড থাকে আঙুরে। তারপরে দেখবো কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিড কোথায় পাওয়া যায়, যেমন কি ম্যালিক অ্যাসিড কোথায় থাকে? আপেলে। অ্যাসকর্বিক অ্যাসিড কোথায় থাকে? কমলা লেবুতে। এবং ল্যাকটিক অ্যাসিড যেটা থাকে কোথায়? দুধের মধ্যে। দুধের মধ্যে কি অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, ইন্দিরা গান্ধী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ইন্দিরা গান্ধী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অ্যান্সারটি কি হয়ে যাবে? অ্যান্সারটি হয়ে যাবে তামিলনাড়ুতে। তাহলে ইন্দিরা গান্ধী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার সাহায্যে নির্মিত। নেক্সট কোশ্চেন কি রয়েছে, নিচের কোন উদ্ভিদটি সালোক সংশ্লেষে অক্ষম, মানে কোন উদ্ভিদটি সালোক সংশ্লেষ করতে পারে না? অ্যান্সারটি কি হয়ে যাবে? অ্যান্সারটি হয়ে যাবে স্বর্ণলতা। কি হবে? স্বর্ণলতা সালোক সংশ্লেষকারী একটি অক্ষম উদ্ভিদ। ঠিক আছে, তারপরে দেখো কিছু কি পয়েন্টস, যে স্বর্ণলতা ছাড়াও মনোট্রোপা নামক একটি উদ্ভিদ রয়েছে যা সালোক সংশ্লেষে কি অক্ষম। তাহলে স্বর্ণলতা ছাড়াও আরেকটি উদ্ভিদের নাম কি? সেটা হচ্ছে মনোট্রোপা। এদের দেহে ক্লোরোফিল থাকে না বলে এরা সালোক সংশ্লেষে অক্ষম। আমরা জানি সালোক সংশ্লেষ করতে গেলে ক্লোরোফিল লাগবে, তাই এদের দেহে থাকে না, তাই এরা সালোক সংশ্লেষে অক্ষম। এই কারণে সবুজ উদ্ভিদ ছাড়া অন্যান্য উদ্ভিদ পরভোজী পুষ্টি সম্পন্ন করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, পিত্তরস কোথা থেকে খরিত হয়? পিত্তরস কোথা থেকে খরিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে যকৃৎ। ভারতে পঞ্চায়েতি ব্যবস্থার সূচনা প্রথম কোথায় হয়? ভারতে পঞ্চায়েতি ব্যবস্থার সূচনা প্রথম কোথায় হয়? সেটা কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে রাজস্থানে। তাহলে রাজস্থানে প্রথম কি ভারতে পঞ্চায়েত ব্যবস্থার সূচনা হয়? রাজস্থানের নাগৌর জেলার এর সূচনা হয়। 1959 সালের 2রা অক্টোবরের সূচনা হয়। এরপর দ্বিতীয় যে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় তা হলো অন্ধ্রপ্রদেশ। তাহলে রাজস্থানের পরে কোন রাজ্যে শুরু হয়? সেটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, কোন রাজ্যের জন্য 370 ধারা ছিল বা 370 ধারা ছিল? সেটা আমরা সবাই জানি বেশিরভাগই। কি আছে অ্যান্সারটি? যে জম্মু কাশ্মীর, যেটা কিছুদিন আগে আমাদের মোদী সরকার কি করেন, সেটাকে কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষণা করেছিলেন। ঠিক আছে, 1954 সালে 370 ধারা প্রয়োগ করা হয় এবং 2019-এ 31 অক্টোবর এই ধারা বিলোপ হয়
এবং জম্মু কাশ্মীর নিয়ে ভারত পাক বিরোধের জন্যই এই ধারার কি করা হয়, অবতারণা হয়। ঠিক আছে, নেক্সট কি বলছে, লাল বিপ্লব কোন ফসল উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত? কি হবে লাল বিপ্লব? সেটি হয়ে যাবে কি টমেটো। টমেটো হচ্ছে লাল বিপ্লবের সঙ্গে জড়িত, বা টমেটোকে কেন্দ্র করেই কিন্তু কি হয়েছিল লাল বিপ্লব। টমেটো ও মাংসের উৎপাদন বৃদ্ধির সঙ্গে লাল বিপ্লব সম্পর্কযুক্ত। তাহলে শুধু টমেটো যদি না দিয়ে জমি তোমাদের মাংস অপশানে দিয়ে থাকে, তাহলে কিন্তু অ্যান্সারটা কি হয়ে যাবে, মাংস হয়ে যাবে। ঠিক আছে, লাল বিপ্লবের জনক হলেন কে? বিশাল তিওয়ারি। তাহলে লাল বিপ্লবের জনক কাকে বলা হয়? বিশাল তিওয়ারিকে। ঠিক আছে, ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বা যেটা ডিপিএসপি অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য কি? তাহলে কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে এ নম্বর অপশনটি, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ভারতীয় সংবিধান আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির ধারণা ধার করেছে। কোথা থেকে ধার করেছে? আয়ারল্যান্ড থেকে। ভারতের সংবিধান প্রণেতারা আইরিশ হোম রুল আন্দোলন ও আয়ারল্যান্ডের অন্যান্য জাতীয় আন্দোলন দ্বারা প্রভাবিত ছিলেন। ভারতীয় সংবিধানের অংশ 4 রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত। রাষ্ট্রীয় নীতি নির্দেশিত নীতি অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের সাথে মোকাবিলা করে। আর রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির লক্ষ্য কল্যাণ রাষ্ট্র কী করা? প্রতিষ্ঠা করা, যেটা আমরা একটু আগেই দেখলাম। এবার কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস দেখব, কি আছে দেখো, যে আয়ারল্যান্ড থেকে ধার করা ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো রাজ্যসভার সদস্যদের মনোনয়ন করা, রাষ্ট্রপতি নির্বাচন করা, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। জার্মানির কাছ থেকে নেওয়া ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার কী করা? স্থগিত করা। দক্ষিণ আফ্রিকা থেকে ধার নেওয়া ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো সংবিধান সংশোধন করা, আর কি রাজ্যসভার সদস্যদের কী করা? নির্বাচন করা। তারপর দেখো কি বলছে, ব্রিটেন থেকে ধার নেওয়া ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কী কী? যেমন কি সংসদীয় সরকার গঠন করা, কম্পট্রোলার ও অডিটর জেনারেল অফিস, আইনের ভূমিকা, আইনি পদ্ধতি, একক নাগরিকত্ব এবং কি ক্যাবিনেট সিস্টেম লেখ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমাদের, ম্যান অফ ডেস্টিনি বলে কে পরিচিত, বা ম্যান অফ ডেস্টিনি কাকে বলা হয়? অ্যান্সারটি কি হয়ে যাবে? নেপোলিয়ান বোনাপার্ট। নেপোলিয়ান বোনাপার্টকে কি বলা হয়? ম্যান অফ ডেস্টিনি। ঠিক আছে, নেপোলিয়ান সমগ্র ইউরোপকে যে সকল যুদ্ধধারা ফ্রান্সকে পদানত করেন তাকে নেপোলিয়ন যুদ্ধ বলা হয়। ব্রিটিশের বিরুদ্ধে ইনি টিপু সুলতানকে কি করেন? সাহায্য করেন। তাহলে ব্রিটিশের বিরুদ্ধে টিপু সুলতানকে কে সাহায্য করেন? অ্যান্সারটি হয়ে যাবে নেপোলিয়ন। ঠিক আছে, নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি সম্রাট। তিনি 2 বার ফ্রান্স শাসন করেছিলেন। কতবার করেছিলেন? 2 বার। প্রথম রাজত্ব ছিল 1804 থেকে 1814 সাল পর্যন্ত। নেপোলিয়ন বোনাপার্টের জেতা গুরুত্বপূর্ণ যুদ্ধগুলি হলো মন্টেনোটের যুদ্ধ, আর কি যুদ্ধ? সেভা যুদ্ধ। ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন। তাহলে কোন যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন? সেটা হচ্ছে কি ওয়াটারলুর যুদ্ধে। 1815 সালে বেলজিয়ামে ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা কোনটি? মানে নিচে 4টে অপশনের মধ্যে সত্যজিৎ রায়ের কোন সিনেমাটি প্রথম ছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে এই নাম্বার অপশন, পথের পাঁচালী। ঠিক আছে, পথের পাঁচালী হলো সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা। 1955 সালে পশ্চিমবঙ্গ সরকারের প্রযোজনায় এই ছবিটি মুক্তি পায় এবং ইনি 1992 সালে অস্কার পুরস্কার লাভ করেন। কত খ্রিস্টাব্দে অস্কার পুরস্কার লাভ করেন? 1992 সালে। ভারতের বৃহত্তম নৌযুদ্ধ জাহাজ কোনটি? ভারতের বৃহত্তম নৌযুদ্ধ জাহাজ হচ্ছে আইএনএস চেন্নাই, অপশন বি। তাহলে এটি হয়ে যাবে অ্যান্সার। ভারতের বৃহত্তম নৌযুদ্ধ জাহাজ কোনটি? আইএনএস চেন্নাই। কোচিন শিপইয়ার্ড লিমিটেড হলো ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের সুবিধা। এটি ভারতের কেরালা রাজ্যের কোচি বন্দর শহরে অবস্থিত। কোথায় অবস্থিত? কেরালা রাজ্যের কোচি বন্দরে অবস্থিত। এই জাহাজ নির্মাণ কারখানাটি মূলত জাহাজ নির্মাণ, জাহাজের নকশা তৈরি এবং জাহাজের মেরামতের কাজ করে। বিশাখাপত্তনমে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা রয়েছে। কোথায় রয়েছে? বিশাখাপত্তনমে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা। হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড কৌশলগতভাবে ভারতীয় উপদ্বীপের পূর্ব উপকূলে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত। তাহলে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত। ভলিবল খেলার প্রচলন কোথায় হয়? ভলিবল, আমরা যে ভলিবল খেলি সেই খেলাটার প্রচলন কোন দেশে হয়? সেটা অ্যান্সার হয়ে যাবে আমেরিকা। কি হবে? আমেরিকা বা ইউএসএ, সেখানে কি ভলিবল খেলার প্রচলন হয়। আমেরিকাতে বাস্কেটবল খেলারও প্রচলন হয় এবং আমেরিকার জাতীয় খেলা কি হচ্ছে? বেসবল। নেক্সট কোশ্চেন কি রয়েছে, প্রতি বছর কোন দিনটি রাষ্ট্রপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়? 24শে অক্টোবর।
24শে অক্টোবর তারিখটিতে রাষ্ট্রপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়। 1945 সালের 24শে অক্টোবর রাষ্ট্রপুঞ্জ সরকারিভাবে প্রতিষ্ঠা লাভ করে, তাই প্রতি বছর 24শে অক্টোবর দিনটিকে রাষ্ট্রপুঞ্জ দিবস হিসেবে কী করা হয়, পালন করা হয়। নেক্সট কি রয়েছে, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশনের নাম কি? পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশনের নাম, সেটি অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার অপশন, শিয়ালদা। শিয়ালদা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে ব্যস্ততম কি রেল স্টেশন। তারপর দেখো কি বলছে, হাওড়া। হাওড়া হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন। খড়গপুর। খড়গপুর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম কি রেলওয়ে প্ল্যাটফর্ম। তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি, সেটি হয়ে যাবে খড়গপুর। ঠিক আছে। নেক্সট কি রয়েছে, আত্মঘাতী থলি বলা হয় কাকে? আত্মঘাতী থলি বলা হয় কাকে? আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। লাইসোজোমকে কি বলা হয়, আত্মঘাতী থলি। ঠিক আছে। তারপর দেখো, নিউক্লিয়াসকে কি বলা হয়, কোষের মস্তিষ্ক। এবং মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, কোষের শক্তিকর। তাহলে কোষের শক্তিকর কাকে বলা হয়, সেটি অ্যান্সার হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। আর কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, সেটি অ্যান্সার হয়ে যাবে কি নিউক্লিয়াস। ঠিক আছে। নেক্সট কি রয়েছে, ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন সংস্থা অবস্থিত যেখানে, মানে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন সংস্থাটা কোথায় অবস্থিত, সেটি অ্যান্সার হয়ে যাবে চিত্তরঞ্জন। কি হবে, চিত্তরঞ্জনে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন সংস্থা অবস্থিত। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন ও বগি তৈরি হয়। এছাড়া বারাণসী, ভোপাল ও ঝাড়খণ্ডেও রেল ইঞ্জিন উৎপন্ন হয়। ঠিক আছে। ফ্রান্সের মুদ্রাকে কি বলা হয়, বা ফ্রান্সের মুদ্রা কী নামে পরিচিত, সেটি অ্যান্সার হয়ে যাবে কি ইউরো। তাহলে ফ্রান্সের মুদ্রাকে কি বলা হয়, ইউরো। তারপর দেখব কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস, যেখানে বলা রয়েছে যে কোন দেশের কি কি মুদ্রা রয়েছে। যেমন কি ওমানের মুদ্রার নাম কি রিয়াল, ইসরায়েলের মুদ্রার নাম শেকেল, আর রাজধানী কি জেরুজালেম। ইসরায়েলের রাজধানীর নাম কি জেরুজালেম। মালয়েশিয়ার রাজধানী কোথায়, কুয়ালালামপুর, এবং মুদ্রার নাম কি রিঙ্গিত। তাহলে মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিঙ্গিত। ফিলিপাইনের রাজধানীর নাম কি ম্যানিলা, আর ফিলিপাইনের মুদ্রার নাম কি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পেসো। তাহলে ফিলিপাইনের মুদ্রার নাম হচ্ছে পেসো। আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় কতই আগস্ট? আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় 12ই আগস্ট। তাহলে অ্যান্সারটি কী হয়ে যাবে, 12ই আগস্টে আন্তর্জাতিক যুব দিবস কী হয়, পালিত হয়। ঐক্যশ্রী প্রকল্প কবে চালু হয়? ঐক্যশ্রী প্রকল্প কবে চালু হয়? ঐক্যশ্রী প্রকল্প চালু হয় 2014-তে। 2014 খ্রিস্টাব্দে ঐক্যশ্রী প্রকল্প কি হয়, চালু হয়। তারপর কি রয়েছে, কর্মতীর্থ প্রকল্প চালু হয় কত খ্রিস্টাব্দে, 2014 সালে। খাদ্যসাথী প্রকল্প কবে চালু হয়, 2016 সালে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, বাংলা উপন্যাসের জনক বলা হয়, বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে? অ্যান্সারটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের কি বলা হয়, জনক বলা হয়। বাংলা উপন্যাসের কি বলা হয়, জনক বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সময়কাল ছিল 26শে জুন 1838 থেকে 8ই এপ্রিল 1894 পর্যন্ত। ঠিক আছে। বর্তমানে সংবিধানে কয়টি স্বীকৃত ভাষা রয়েছে? বর্তমানে সংবিধানে কয়টি স্বীকৃত ভাষা রয়েছে? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 22টি, 22। তাহলে বর্তমান সংবিধানে কয়টি ভাষা রয়েছে? 22টি ভাষা রয়েছে। কম্পিউটারের মস্তিষ্ককে বলা হয়, কম্পিউটারের মস্তিষ্ককে কি বলা হয়, আমরা সবাই জানি সেটা কি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কি বলা হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে, রাজস্থানের চলমান বালিয়ারি কি নামে পরিচিত? রাজস্থানের চলমান বালিয়ারি কি নামে পরিচিত, সেটা হচ্ছে ধ্রিয়ান। তাহলে রাজস্থানের চলমান বালিয়ারিকে কি বলা হয়, ধ্রিয়ান বলা হয়। ঠিক আছে।